আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস অ্যান্ড লয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, লস অ্যান্ড লয়ার্সে গত পর্বে আমরা একটা ভিডিও প্রদান করেছিলাম যে শ্রমিক কারা সেই বিষয়টি নিয়ে। শ্রমিক কারা এই ডেফিনেশনটি একটু কনফিউজিং ছিল। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার জন্য। আর আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী শ্রমিক আসলে কত ধরনের। সো আশা করি বুঝতেই পারছেন যে রিসেন্টলি আমি শ্রম আইনের উপরে একটু জোর দিচ্ছি, যাতে আমার চ্যানেলে আসলে বাংলাদেশের শ্রম আইনের উপরে খুব বেশি ভিডিও না থাকার কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের সামনে বাংলাদেশের শ্রম আইন নিয়ে কিছু ভিডিও প্রদান করি। আর তারই ধারাবাহিকতায় আজকে তার দ্বিতীয় এপিসোড। আজকে আমরা আলোচনা করব শ্রমিক কত ধরনের। সো সুপ্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক শ্রমিক কত ধরনের। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখছেন বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী শ্রমিক কত ধরনের সেই সংক্রান্ত আমার একটি ছোট্ট ভিডিও প্রেজেন্টেশন। চলুন শুরু করা যাক। শ্রম আইনের ধারা 4-এর উপধারা 1 অনুযায়ী কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণকে 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন শিক্ষাধীন শ্রমিক, বদলি শ্রমিক, সাময়িক শ্রমিক, অস্থায়ী শ্রমিক, শিক্ষানবিশ শ্রমিক, স্থায়ী শ্রমিক এবং মৌসুমী শ্রমিক। প্রথমেই চলুন জেনে নেই শিক্ষাধীন শ্রমিক কারা। শ্রম আইনের ধারা 4-এর উপধারা 2 অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিককে যদি প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োগ করা হয় এবং প্রশিক্ষণ চলাকালীন সময় তাকে যদি ভাতা প্রদান করা হয়, তাহলে আমরা তাকে শিক্ষাধীন শ্রমিক বা ট্রেনি বলতে পারি। এরপরে চলুন আমরা জেনে নিই বদলি শ্রমিক কারা। শ্রম আইনের ধারা 4-এর উপধারা 3 অনুযায়ী কোনো শ্রমিককে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো স্থায়ী শ্রমিক বা শিক্ষানবিশের পদে তাদের সাময়িক অনুপস্থিতির কারণে সাময়িক সময়ের জন্য নিযুক্ত করা হয়। সাপোজ আপনার কোনো স্থায়ী শ্রমিক হয়তো অসুস্থ বা অন্য কোনো কাজে তিনি ব্যস্ত আছেন, অথবা আপনার ওই স্থায়ী শ্রমিকটি একটা অনির্দিষ্ট কালের জন্য সে হয়তো কর্মক্ষেত্রে আসতে পারছে না। তো এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওই স্থায়ী শ্রমিকের পরিবর্তে যাকে তার জায়গায় তার স্থায়ী শ্রমিক যে কাজটি করতো সেই জায়গায় যাকে নিয়োগ দেওয়া হয় বা যাকে কাজ করানো হয়, সেই শ্রমিকটাকে আমরা বদলি শ্রমিক বলতে পারি। এরপরে চলুন আমরা জেনে নেই সাময়িক শ্রমিক কারা। তো নামটি থেকেই বোঝা যাচ্ছে যে সাময়িক সময়ের জন্য যে শ্রমিককে নিয়োগ দেওয়া হয় তাকে আমরা সাময়িক শ্রমিক বলছি। শ্রম আইনের ধারা 4-এর উপধারা 4 অনুযায়ী কোনো শ্রমিককে যদি কোনো প্রতিষ্ঠানে সাময়িক ধরনের কাজের জন্য নিয়োগ দেওয়া হয়, তাহলে তাকে আমরা সাময়িক শ্রমিক বলবো। এরপরে চলুন আমরা জেনে নিই অস্থায়ী শ্রমিক কারা। নামের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারছি যে অস্থায়ী ধরনের কাজের জন্য যাকে নিয়োগ দেওয়া হয় তাকেই আমরা অস্থায়ী শ্রমিক বলবো। শ্রম আইনের ধারা 4-এর উপধারা 5 অনুযায়ী কোনো শ্রমিককে অস্থায়ী শ্রমিক বলা হবে যদি কোনো প্রতিষ্ঠানে তার নিয়োগ এমন কোনো কাজের জন্য হয় যা কিনা শুধুমাত্র অস্থায়ী ধরনের বা যা সীমিত সময় বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে এবং সচরাচর এই একই ধরনের কাজ নিয়মিত থাকে না। অর্থাৎ একটা অস্থায়ী শ্রমিক সেই কাজটাই করে যে কাজটা আসলে খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, কাজের টাইম ডিউরেশনটা খুব কম সময়ের জন্য হয় এবং এই ধরনের কাজটা আসলে সবসময় থাকে না। যেমন আপনি যদি আপনার কারখানায় রং করার প্রয়োজন, এখন আপনি আপনার কারখানায় রং করার জন্য বাইরে থেকে কোনো শ্রমিককে আপনি হায়ার করে নিয়ে আসলেন, হয়তো আপনার কারখানাটি 10 দিনের মধ্যে রংটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি এমন প্রয়োজন হয়, তাহলে এই 10 দিনের জন্য আপনি যে শ্রমিকটাকে নিয়োগ দিলেন সেটা কিন্তু আপনি অস্থায়ী শ্রমিক হিসেবে তাকে নিয়োগ দিলেন। অথবা যদি আমরা অন্যভাবে বলি যে আপনি এখন আপনার একটা স্পেশাল অর্ডার আসলো, আপনি সাধারণত প্যান্ট তৈরি করেন, সাপোজ আপনি সাধারণত জিন্স প্যান্ট তৈরি করেন। তো আপনার কাছে হঠাৎ একটা অর্ডার আসলো একটা ক্লায়েন্টের যে তার 2000 পিস জিন্সের শার্ট প্রয়োজন। এখন আপনি জিন্সের শার্ট সচরাচর তৈরি করেন না, তো আপনার দেখা যাচ্ছে জিন্সের 2000 পিস শার্ট তৈরি করতে আপনার 10 দিন সময় লাগবে, 10 দিন বা আপনার 5 দিন সময় লাগবে। তো এই 5 দিনের জন্য আপনি যারা এই জিন্সের শার্ট তৈরি করে বা শার্ট যারা তৈরি করে এরকম আপনি 10 জন শ্রমিককে বা 5 জন শ্রমিককে আপনি নিয়োগ দিলেন ওই 10 দিনের জন্য। তাহলে এই যে ওই 10 জন শ্রমিক তারা কিন্তু শার্টের ব্যাপারে এক্সপার্ট। তাহলে এই 10 জন শ্রমিককে যে আপনি এই 5 দিনের জন্য বা 10 দিনের জন্য যে নিয়োগ দিলেন,
শার্টের কাজটা করার জন্য এই শ্রমিকদেরকে আমরা অস্থায়ী শ্রমিক বলছি। আপনার শার্ট 2000 পিস শার্ট তৈরি করা শেষ, আপনার এই শ্রমিকদেরকে আর প্রয়োজন হচ্ছে না। তো এই যে আপনি অস্থায়ী ধরনের কাজের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি এই শ্রমিকদেরকে নিয়োগ দিলেন, এটাকে আমরা বলছি অস্থায়ী শ্রমিক। সুপ্রিয় দর্শক, এবারে চলুন আমরা জেনে নিই শিক্ষানবিশ শ্রমিক কারা। সো শিক্ষানবিশ বা ইন্টার্নি শ্রমিক হিসেবে আমরা যাদেরকে বলছি, সো এই ইন্টার্নি মূলত হচ্ছে যে কোনো একটা কাজে, কোনো একটা প্রতিষ্ঠানে কোনো শ্রমিককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার আগে সে আসলে কেমন কাজ করে, সে আসলে তার কর্মদক্ষতাটা কেমন, এইটাকে পরিমাপ করার জন্য কেরানি সংক্রান্ত কাজের ক্ষেত্রে 6 মাসের জন্য একটা ইন্টার্নি নিয়োগ দেওয়া হয়, অথবা অন্য যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজের জন্য 3 মাসের জন্য ইন্টার্নি নিয়োগ করা হয়। এখন এই 6 মাস বা 3 মাস এই ইন্টার্নশিপ করার পরে প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে, প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে এই ইন্টার্নশিপ শেষ হওয়ার সাথে সাথে তাকে কনফার্মেশন লেটার দিয়ে তাকে সেই কাজে স্থায়ী করে নেওয়া। এখন যদি কোনো প্রতিষ্ঠান 6 মাস এবং 3 মাস অতিক্রম হওয়ার পরেও যদি তাকে ইন্টার্নি থেকে তাকে কনফার্মেশন লেটার দিয়ে স্থায়ী না করে, তাহলে ধরে নিতে হবে ওই মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সে স্থায়ী শ্রমিক হিসেবেই সেখানে কাজ করছে, এবং এটা শ্রম আইন অনুযায়ী সে সেখানে স্থায়ী শ্রমিকের যত ধরনের সুযোগ সুবিধা একজন স্থায়ী শ্রমিক পায়, সেই সকল সুযোগ সুবিধাই সেখানে পাবে। সো এই শিক্ষানবিশ শ্রমিক সম্পর্কে বলা আছে শ্রম আইনের ধারা 4-এর উপধারা 6-তে। সো এখানে আরেকটু বিষয় বলে দেওয়া আছে, যদি কোনো শ্রমিককে তার দক্ষতা আসলে 3 মাসের মধ্যে বোঝা সম্ভব না হয়, তাহলে প্রতিষ্ঠান চাইলে চিঠির মাধ্যমে তার ইন্টার্নশিপ আরও 3 মাস বৃদ্ধি করতে পারে। তবে যদি কোনো চিঠির মাধ্যমে তার ইন্টার্নশিপ আরও 3 মাস বৃদ্ধি নাও করে, তাহলে অটোমেটিক সে স্থায়ী শ্রমিকের পদমর্যাদা লাভ করবে। সো এই ছিল শিক্ষানবিশ শ্রমিক। এবারে চলুন আমরা জেনে নিই স্থায়ী শ্রমিক কারা। শ্রম আইনের ধারা 4-এর উপধারা 7 অনুযায়ী কোনো শ্রমিককে যদি কোনো প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিযুক্ত করা হয়, অথবা প্রতিষ্ঠানে তিনি তাহার শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করে থাকেন, তাহলে তাকে স্থায়ী শ্রমিক বলতে পারি আমরা। এরপরে আমরা জেনে নিই মৌসুমী শ্রমিক, মানে সিজনাল শ্রমিক। সো শ্রম আইনের ধারা 4-এর উপধারা 11 অনুযায়ী কোনো শ্রমিককে যদি কোনো প্রতিষ্ঠানে মৌসুমী কালে বা সিজনাল কাজের নিয়োগ দেওয়া হয় এবং মৌসুম চলাকালীন পর্যন্ত সে কর্মরত থাকেন, তাহলে আমরা তাকে মৌসুমী শ্রমিক বলতে পারি। যেমন চিনি কল। সো চিনি কলে ব্যস্ততাটা কখন থাকে? চিনি কলে যখন আখের সিজন থাকে, তখন হচ্ছে ওই আখ বাগান থেকে আখ সংগ্রহ করে সেটাকে প্রসেসিং এর যে কাজটা, এটা কিন্তু ওই আখের সিজনেই করা হয়ে থাকে, এবং সারা বছর কিন্তু এই আখের সিজনটা থাকে না। সো যখন আখ উৎপাদন করা হয় এবং আখ সংগ্রহ করা হয়, তখনই কিন্তু হচ্ছে এই আখের চিনি কলের শ্রমিকদেরকে খুব বেশি প্রয়োজন হয়। ঠিক একইভাবে যখন আমের সিজন থাকে, তখন আম বাগানের শ্রমিকদেরকে বেশি প্রয়োজন হয়। সো এরকম বিভিন্ন সিজনাল কাজের জন্য যে সমস্ত শ্রমিকদেরকে নিয়োগ দেওয়া হয়, তারাই হচ্ছে মূলত মৌসুমী শ্রমিক। এবং এই মৌসুমী শ্রমিকের ক্ষেত্রে একটা শ্রম আইনের একটা নিয়ম হচ্ছে যে কোনো বছর যদি কোনো মৌসুমী শ্রমিক কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকে, তাহলে পরবর্তী বছর যখন কোনো শ্রমিক তারা নিয়োগ দিতে যাবে সেই প্রতিষ্ঠান, তখন আগের বছরে যে শ্রমিকটি কাজ করেছে তাকে অগ্রাধিকার দিতে হবে। তো এই হচ্ছে মৌসুমী শ্রমিকদের কাজ। সো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বাংলাদেশ শ্রম আইনে শ্রমিক কত ধরনের তা নিয়ে আমার সংক্ষিপ্ত ভিডিও। আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলো শ্রমিকের শ্রেণী বিভাগ নিয়ে ধারণা পেয়েছেন। তো এতক্ষণ আপনারা দেখলেন শ্রমিক কত ধরনের এবং তার উদাহরণগুলো। আশা করছি এ থেকে আপনারা কিছুটা হলো উপকৃত হয়েছেন। আগের পর্বে আমরা আলোচনা করব শ্রম আইনের অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।